প্রায় ২৫ মিনিট পর মানি আসিল। একটা থালায় খানকতক পরোটা, একটু আলু চচ্চড়ি আর একটু গুড়। বিপিনের সামনে থালা রাখিয়া বলিল, ততক্ষণ খাও, আমি চা আনি। কতক্ষণ আর লাগলো? এই তো গিয়ে ময়দা মেখে বেলে ভেজে নিয়ে এলুম। চায়ের জল ফুটছে, এক্ষুনি আনছি করে। সব কখানা কিন্তু খাবে, নইলে রাগ করব। আস্তে আস্তে খাও। বিপিনে সত্যই অত্যন্ত ক্ষুধা পাইয়াছিল। পরোটা কয়খানা সে গোগ্রাসে খাইতে লাগিল। অনাদিবাবু বুঝি আসিলেন? গরুর গাড়ির শব্দ না? চা করিতে এত সময় লাগে? কত যুগ ধরিয়া মানি কেটলিতে চায়ের জল ফুটাইতেছে, যুগ যুগান্তর ধরিয়া চায়ের জল ফুটিতেছে। মানি আসিল। এক পেয়ালা চা এক হাতে আর অন্য হাতে একটি ছোট খাকড়াই কাঁসার রেখাবে পান। কই দেখি কেমন সব খেয়েছ? বেশ লক্ষ্মী ছেলে। এই নাও চা, আর এই নাও পান। নমস্কার। আমরা শুনছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস বিপিনের সংসার। আজ শুনছি ষষ্ঠ পর্বটি। আমার গল্প পাঠ যদি আপনাদের পছন্দ হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট করে জানান গল্পটি কেমন লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। বিপিন হাসিয়া বলিল, ভারী খিদে পেয়েছিল, সত্যি বলছি। আহ, চাটুকু যে কি চমৎকার লাগছে। মানি বলিল, মুখ দেখেই বুঝতে পারি বিপিনদা। তোমার যে অনেকক্ষণ খাওয়া হয়নি তা যদি তোমার মুখ দেখে বুঝতেই না পারলুম, তবে আবার মেয়ে মানুষ কি। দাঁড়িয়ে কেন? বসো এই চেয়ারখানায়। হ্যাঁ, ভালো কথা। মেসমশাই তো এখনও এলেন না? বাবা বলে গিয়েছিলেন কাজ ছাড়তে পারলে আজ আসবেন, নয়তো কাল আসবেন। বোধহয় আজ আর এলেন না, এলে এতক্ষণে আসতেন। ও, এত কথা মানির পেটে ছিল? মানি জানিত যে বাবা আজ ফিরিবেন না, তাই সে নিশ্চিন্ত মনে চা ও খাবার করিতে গিয়াছিল। আর মূর্খ সে ছটফট করিয়া মরিতেছে। সে বলিল, মানি, তুই অমনভাবে চিঠি আর আমায় পাঠাস নে। পাড়াগা জায়গার ভাব তুমি জানো না। থাকো কলকাতায়। যদি কেউ দেখে ফেলে বা জানতে পারে, তাতে নানা রকমের কথা উঠবে। তোমার সুনাম বজায় থাক, এটা আমি চাই। কেউ কোনো কথা তোমাকে এই নিয়ে বললে আমি তা সহ্য করতে পারবো না। মানি বলিল, আমাদের চাকরের হাতে দিয়েছিলুম। সে নিজে চিঠি পড়তে পারে না, আর তাছাড়া তার কাছ থেকে নিয়েই বা কে পড়বে চিঠি? আর তাতে ছিলই বা কি? তুমি আমায় আসতে বলছো, এ কথাও তো আছে। যদি কেউ সেই চিঠি দেখত, ওর অনেক রকম মানে বার করত। দরকার কি সেই সব গোলমালের মধ্যে গিয়ে? মানি চুপ করিয়া শুনিল, তারপর গম্ভীর মুখে বলিল, শোনো বিপিনদা, আমিও একটা কথা বলি। যদি কেউ সেই চিঠি দেখত, তার কি মানে করতো আমি তা জানি। তারা বলতো, আমি তোমায় দেখতে চেয়েছি, তোমায় নিশ্চয়ই ভালোবাসি। তবে এই তো। বিপিন অবাক হইয়া মানির মুখের দিকে চাহিল। মানি এমন কথা মুখ ফুটিয়া কোনোদিনও বলে নাই। কোনো মেয়ে কখনোই বলে না, তোমাকে ভালোবাসি। অতি সংক্ষিপ্ত, অতি সামান্য কয়েকটি কথা। কিন্তু এই কথা কয়টির কি অদ্ভুত শক্তি, বিশেষত যখন সেই মেয়েটির মুখ হইতে এই কথা বাহির হয়, যাহাকে মনে মনে ভালো লাগে। প্রণয়পাত্রীর মুখে এই স্পষ্ট সহজ উক্তিটি শুনিবার আশ্চর্য ও দুর্লভ অভিজ্ঞতা বিপিনের জীবনে প্রথম হইল। মানির উপরে সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত ধরনের স্নেহ ও মায়া হইল। এতদিন যেন সেটা মনের কোণেই প্রচ্ছন্ন ছিল, কিন্তু বাহিরে ফুটিয়া প্রকাশ পায় নাই। ওগো কল্যাণী, এই অদ্ভুত অভিজ্ঞতা তোমারই দান। বিপিন সেই জন্য চিরদিন তোমার কাছে কৃতজ্ঞ থাকিবে। মানি বলিল, বিপিনদা, কথা বললে না যে? ভাবছ বোধহয় মানিটা বড্ড বেহায়া হয়ে উঠেছে দেখছি, তাই না? বিপিন তখনও চুপ করিয়া রহিল। সে অন্য কথা ভাবিতেছিল। মানির বিবাহিত জীবন কি সুখের নয়? স্বামীকে কি তাহার মনে ধরে নাই? খুব সম্ভব।
বেচারি মানি। অনাদিবাবু বড় ঘরে বিবাহ দিতে গিয়া মানির ভালো লাগা না লাগার দিকে আদৌ লক্ষ্য করেন নাই। মেয়েকে ভাসাইয়া দিয়াছেন হয়তোবা ধনির সহিত কুটুম্বিতার লোভে। মানি মৃদু হাসি মুখে বলিল, রাগ করলে বিপিনদা? বিপিন বলিল, রাগের কথা কি হয়েছে যে রাগ করব? কিন্তু আমি ভাবছি মানি, তোর মতো মেয়ে আমার ওপর মানে একটুও স্নেহ দেখাতে পারে, এর মানে কি? আমার কোন কথা তোর কাছে না বলেছি? কি চরিত্রের মানুষ আমি ছিলাম তুই তো সবই জানিস। সেই হীন চরিত্রের লোককে তোর মতো একটা শিক্ষিতা ভদ্র মেয়ে যে এতটুকু ভালো চোখে দেখতে পারে, সেটাই তো আমার কাছে বড় আশ্চর্য বলে মনে হয়। মানি বলিল, থাক ওই কথা বিপিনদা। বিপিনের যেন ঝোঁক চাপিয়া গিয়াছিল, আপন মনে বলিয়াই চলিল, না মানি, আমার মনে হয় আমার সব কথা তুই জানিস নে। আর কি করেই বা জানবি? ছেলেবেলার পর তো আর দেখাই হয়নি। তোকে সব কথা বলি, শুনেও যদি মনে হয় আমি তোর স্নেহের উপযুক্ত, তবে স্নেহ করিস, ধন্য হয়ে যাব। আর যদি... মানি বলিল, আমি শুনতে চাইছি না বিপিনদা। না, তোকে শুনতেই হবে। তুমি আমাকে ভারী সাধু পুরুষ ভেবে রেখেছ, সেটা আমি বরদাস্ত করতে পারবো না। রানাঘাটে বা বনগাঁয়ে এমন কোনো কুস্থান নেই যেখানে আমি যাতায়াত করিনি। মদ খেয়ে বাবার বিষয় উড়িয়েছি, স্ত্রীর গায়ের গয়না বন্ধক দিয়ে অন্য মেয়ে মানুষের আবদার রেখেছি। যখন সব গেল, মদ জোটেনি তারই খেয়েছি। হয়তোবা চুরিও পর্যন্ত করতাম, কিন্তু নিতান্তই ভদ্রবংশের রক্ত ছিল বলেই হোক আর যাই হোক, শেষ পর্যন্ত তা করা হয়নি। তাও অন্য কিছু চুরি নয়, একখানা শাড়ি। শামকুর পোস্ট অফিসের বারান্দায় শাড়িখানা শুকোতে দেয়া ছিল, বোধহয় পোস্টমাস্টারের স্ত্রীর। আমার হাতে পয়সা নেই, শাড়িখানা নতুন আর বেশ ভালো, একজনকে দিতে হবে, সে চেয়েছিল, কিন্তু কিনে দেবার মতো ক্ষমতা আমার নেই। চুরি করবার জন্য অনেকক্ষণ ধরে ঘুরলাম। পাড়াগাঁয়ের ব্রাঞ্চ পোস্ট অফিস। পোস্টমাস্টার আপিস বন্ধ করে ছেলে পড়াতে গিয়েছে, কেউ কোনো দিকে নেই। একবার গিয়ে একদিকের গেরো খুললাম। মানি চুপ করিয়া শুনিতেছিল। এইবার অতি ধীরভাবে বলিয়া উঠিল, তুমি চুপ করবে নাকি আমি এখান থেকে চলে যাব? না, শোন। আর ঠিক সেই সময় একটা ছোট মেয়ে সেইখানে এসে দাঁড়ালো। সামনেই একটা বাঁধানো পুকুর ঘাট। মেয়েটাকে দেখে আমি ডাকঘরের রোয়াক থেকে নেমে বাঁধা ঘাটে গিয়ে বসলাম। মেয়েটা চলে গেল, আমি আবার গিয়ে উঠলাম রোয়াকে। এইবারে কাপড় নেবই এইরকমই ইচ্ছে। হঠাৎ মনে হলো, ছি, আমি না বিনোদ চাটুর্যের ছেলে? আমার বাবা কত গরিব দুঃখী লোককে কাপড় বিলিয়েছেন, আর আমি কি না একখানা অপরের পরনের কাপড় চুরি করছি? তখন যেন ঘাট থেকে ভূত নেমে গেল। আর ঠিক সেই সময় বাড়ির ভেতর থেকে একটা ছেলে বার হয়ে এসে বললে, কাকে চান? বললাম, খাম কিনতে এসেছি। খাম পাবো? ছেলেটা বললে, না, ডাকঘর বন্ধ হয়ে গিয়েছে। তখন চলে এলাম সেখান থেকে। মানি বলিল, বেশ করেছিলে, খুব বাহাদুরি করেছিলে। নিজে আর নিজের গুণ ব্যাখ্যায় দরকার নেই, সে থাক। আমার দেওয়া বইগুলো পড়েছিলে? ওই যে বললাম, সব পড়া হয়নি। দত্তাখানা পড়েছি, বেশ চমৎকার লেগেছে। শ্রীকান্ত পড়নি? সময় পাইনি, সেখানে আনিও নি সঙ্গে। এরপর পড়ব বলে রেখে এসেছি কাছারিতে। দত্তাখানা ফেরত এনেছি। ও তোমার কাছেই সব রেখে দাও, মাঝে মাঝে পড়ো। একলাটি কাছারিতে থাকো। আমার সঙ্গে আরও যেসব বই আছে, যাবার সময় তোমার কাছে রেখে যাব, তুমি সেখানে পড়ো বসে। আচ্ছা, বলো তো বিজয়াকে? বিপিন হাসিয়া বলিল, ও, এক্সামিন করা হচ্ছে বুঝি? মাস্টার নিয়ে এলেন আমার। মানিক কৃত্রিম রাগের সুরে অথচ ঈষৎ লাজুকভাবে বলিল, আবার উত্তর দাও আমার কথার। বিজয়া তোমার মতো একটি জমিদারের মেয়ে। তারপর?
তারপর আবার কি, নরেনের সঙ্গে তার ভালোবাসা হলো। কথাটা বলিয়াই বিপিনের মনে হইল মানি পাছে কি ভাবে, কথাটা বলা উচিত হয় নাই। মানিও তো জমিদারের মেয়ে, তোমার মতো কথাটা না বলিলেই চলিত। কিন্তু মানির মুখ দেখিয়া বোঝা গেল না। সে বেশ সহজভাবেই বলিল, মনে হচ্ছে পড়েছ, তা ভালো, পড়লে মানুষ হয়ে যাবে। এইবার রবি ঠাকুরের চয়নিকা বলে কবিতার বই আছে, সেখান থেকে কবিতা মুখস্থ করো, খুব ভালো ভালো কবিতা। বিপিন খিলখিল করিয়া হাসিয়া বলিল, কবিতা আবার মুখস্থও করতে হবে? উহ, তুই হাসালি মানি, পাঠশালায় স্কুলে যা কখনো হলো না, আর এই বুড়ো বয়সে বলে কি না বলে কি না, হ্যাঁ মুখস্থ করতে হবে, আমার হুকুম, শুনতে বাধ্য তুমি। মানুষ বলে যদি পরিচয় দিতে চাও তবে তা দরকার। যা বলি তাই শোনো, হাসি খুশি তুলে রাখো এখন। কিন্তু অত্যন্ত কৌতূহলের প্রাবল্যে বিপিনের হাসি তখনও থামিতে চায় না। মানি মাস্টারনি সাজিয়া তাহাকে কবিতা মুখস্থ করাইতেছে, আর এই ছবিটা তাহার কাছে এতই আমোদজনক মনে হইল যে সে হাসির বেগ তখনও থামাইতেই পারিল না। এবার মানিও হাসিয়া ফেলিল, বলিল, বড্ড হাসির কথাটা কি যে হলো তা তো বুঝিনি। আমার কথাগুলো কানে গেল নাকি গেল না? খুব গিয়েছে। আচ্ছা, তোর কবিতা মুখস্থ আছে? আছেই তো, চয়নিকার আর্ধেক কবিতা মুখস্থ আছে। সত্যি? একটা বল না। এখন কবিতা বলবার সময় নয়, আর বললেই বা তুমি বুঝবে কি করে হয়েছে কি না? তুমি তো জানো ঢেঁকি, কি করে ধরবে? তাতেই তো তোর সুবিধে, যা খুশি বলবি, ধরবার লোক নেই। মানি মুখে কাপড় দিয়া খিলখিল করিয়া হাসিয়া বলিল, হুমা, কি দুষ্টু বুদ্ধি। তা বল না একটা শুনি। শুনবে? তবে শোনো। দাঁড়াও, কেউ আসছে কিনা দেখে আসি। আবার বাইরের ঘরে দাঁড়িয়ে কবিতা বলছি শুনলে কে কি মনে করবে। একটু পরে ফিরিয়া আসিয়া মানি স্কুলের ছাত্রীর মতো কবিতা আবৃত্তির ভঙ্গিতে দাঁড়াইয়া শুরু করিল। অত চুপি চুপি কেন কথা কও? ও গো মরণ, হে মোর মরণ। বিপিন হাসিয়া গড়াইয়া পড়ে আর কি। মানির কি চোখ মুখের ভাব, কি হাত পা নাড়ার কায়দা, যেন থিয়েটারের অ্যাক্টও করিতেছে। অথচ হাসিবার জো নাই, মুখ বুজিয়া বসিয়াও থাকিতে হইবে শান্ত ছেলেটির মতো। এমন বিপদেও মানুষ পড়ে। মানিটা চিরদিনই একটু ছিটগ্রস্ত। কিন্তু খানিকটা পর মানির আবৃত্তি বিপিনের বড়ই অদ্ভুত লাগিতে লাগিল। যবে বিবাহে চলিলা বিলোচন, ও গো মরণ, হে মোর মরণ। এই জায়গাটাতে যখন মানি আসিয়া পৌঁছিল তখন বিপিনের হাসিবার প্রবৃত্তি আর নাই। সে তখন আগ্রহের সঙ্গে মানির মুখের দিকে চাহিয়া রহিল। বাহ, বেশ লাগিতেছে তো পদ্যটা। মানি কি চমৎকার বলিতেছে। অল্পক্ষণের জন্য মানি বদলাইয়া গিয়াছে, তাহার চোখে মুখে অন্য এক রকমের ভাব। কবিতা যে এমনভাবে বলা যাইতে পারে তাহা সে জানিতই না, কখনোই শোনে নাই। বাহ, বেশ খাসা, চমৎকার বলতে পারিস তো। মানি যেন একটু হাঁপাইতেছে, নিঃশ্বাস ঘন ঘন পড়িতেছে। বড় কষ্ট হয় পদ্য আবৃত্তি করিতে, বিশেষত অমনি হাত পা নাড়িয়া। ভারী সুন্দর দেখাইতেছে মানিকে। মুখে বিন্দু বিন্দু ঘাম জমিয়াছে, একটু রাঙা হইয়াছে মুখ, বুক ঈষৎ উঠিতেছে আর নামিতেছে। এ যেন মানির অন্য আরেক রূপ। এই রূপে কখনোই সে মানিকে দেখে নাই। লেবু খাবে বিপিনদা? কি লেবু? কমলা লেবু, সেই দিন কলকাতা থেকে এক টুকরি এসেছে। দাঁড়াও, নিয়ে আসছি। যাসনি মানি, তুই চলে গেলে আমার লেবু ভালো লাগবে না। মানি যাইতে উদ্যত হইয়াছিল, ফিরিয়া দাঁড়াইয়া বলিল, বাজে কথা বলো না বিপিনদা। বিপিন হতবুদ্ধ হইয়া বলিল, বাজে কথা কি বললাম? বাজে কথা ছাড়া আর কি? সে যাক, দাঁড়াও লেবু আনি।
মানি একটু পরে 2টি বড় বড় কমলা লেবু ছাড়াইয়া একটা চায়ের পিরিচে আনিয়া যখন হাজির করিল, বিপিনের তখন লেবু খাইবার প্রবৃত্তি আদৌ নাই। অভিমানে তাহার মুখ বিমুখ হইয়া উঠিয়াছে। সে শুষ্ক কণ্ঠে বলিল, লেবু আমি খাব না, নিয়ে যা। কি রাগ হলো অমনি? তোমার তো পান থেকে চুন খসবার জো নেই। হলো কি? না, কিছুই হয়নি, তুই যা। মিটে গেল গণ্ডগোল। কেন, কি হয়েছে বলো না? আমার তো সব বাজে কথা। আমার কথা তোর কি শুনতে ভালো লাগে? আমি যখন বাজে লোক তখন তো বাজে কথা বলবই, তবে ডেকে এনে অপমান করা কেন? মানি কিছুক্ষণ চুপ করিয়া রহিল, পরে গম্ভীর সুরে বলিল, দেখো বিপিনদা, আমি যা ভেবে বলছি তা যদি তুমি বুঝতে পারতে, তবে এমন কথা ভাবতেও না, বলতেও না। তোমার কথাকে কেন বাজে কথা বলেছি তা বুঝবার মতো সূক্ষ্ম বুদ্ধি তোমার ঘটে থাকলে কথায় কথায় অত রাগও আসত না। বিপিন চুপ করিয়া থাকিবার পাত্র নয়, বলিল, জানিস তো আমার মোটা বুদ্ধি, তবে আর। মানি পূর্ববৎ গম্ভীর সুরে বলিল, তোমার সঙ্গে কথা কাটাকাটি করবার সময় এখন আমার নেই। তুমি বসো, কমলা লেবু এই রইল, খাও তো খেও, না খাও তো রেখে দিও। শ্যাম হরি এসে নিয়ে যাবে, আমি চললুম। কথা শেষ করিয়া মানি এক মুহূর্তও দাঁড়াইল না। বিপিন কিছুক্ষণ গুম হইয়া বসিয়া রহিল। কিছুক্ষণ পূর্বের তাহার মনের সেই আনন্দ আর নাই। জগৎটা যেন এক মুহূর্তে বিস্বাদ হইয়া গেল। মানি এমন ধরনের কথা কখনো তাহাকে বলে নাই। মেয়ে মানুষ সবাই সমান, যেমন মানি তেমনই মনোরমা। মিছিমিছি মনোরমার প্রতি মনে মনে সে অবিচার করিয়াছে। মানিও তো রাগই কম নয়, এখন দেখা যাইতেছে। স্বরূপ কি আর 2-1 দিনে প্রকাশ হয়? ক্রমে ক্রমে প্রকাশ হয়। সে যাক, ওইসব কথাই দরকার নেই। সে আজই, এখনই ধোপাখালির কাছারিতে ফিরিবে। কত আর রাত হইয়াছে? 7টা হয়তো। 2 ঘন্টা জোর হাঁটিলে রাত 9টার মধ্যে খুব কাছারিতে পৌঁছানো যাইবে। কমলা লেবু খাওয়ার দরকার নাই আর। কিন্তু একটা মুশকিল হইয়াছে, অনাদিবাবু এখনও রানাঘাট হইতে ফিরিলেন না। সঙ্গে যে টাকা আছে তাহা ঈর্ষাল না করিয়া কিভাবে যাওয়া যায়? সে আসিয়া কেন চলিয়া গেল হঠাৎ, আর না খাইয়া রাত্রিবেলাতেই চলিয়া গেল কেন? এই কথা যদি অনাদিবাবু জিজ্ঞাসা করেন, তখন সে কি জবাব দিবে? তাহার মেয়ের সঙ্গে ঝগড়া করিয়া চলিয়া আসিয়াছে, এ কথা তো আর বলিতে পারিবে না। বিপিন ঠিক করিল আর একটু অপেক্ষা করিয়া সে দেখিবে অনাদিবাবু আসেন কিনা। দেখিয়া যাওয়াই ভালো। বাড়ির মধ্যে মানির মায়ের কাছে টাকা দেওয়া চলে না। তিনি জিজ্ঞাসা করিবেন এত রাত্রে সে না খাইয়া কেন কাছারি ফিরিবে। যাইতে দিবেন না, পীড়াপিড়ি করিবেন। সব দিকেই বিপদ। কিন্তু মানি কেন ওই কথা বলিল? বড় হিয়ালি ধরনের কথাবার্তা বলে আজকাল। কি গূঢ় অর্থ জানি উহার মধ্যে নিহিত আছে। আছে থাকুক, গূঢ় অর্থ মাথায় থাকুক। সে এখন চলিয়া যাইতে পারিলে বাঁচে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করিয়াও অনাদিবাবু আসিলেন না। রাত 9টা বাজিয়া গেল। পল্লীগ্রামে রেহার মধ্যেই খাওয়া দাওয়া চুকিয়া যায়। একবার শ্যামহরি চাকর আসিয়া বলিল, মা বলে পাঠালেন আপনি একা খেয়ে নেবেন নাকি বাবু এলে খাবেন? বিপিন বলিল, বলগে বাবু এলে খাবো এখন একসঙ্গে। কিন্তু রাত 10টা বাজিয়া গেল, তখনও অনাদিবাবুর দেখা নাই। অগত্যায় সে বাড়ির মধ্যে একাই খাইতে গেল। মানির মা পরিবেশন করিতেছিলেন, মানি সেখানে নাই। বিপিনের মন ভালো ছিল না। সে অন্যমনস্কভাবে তাড়াতাড়ি খাইতে লাগিল, যেন খাওয়া শেষ করিতে পারিলে বাঁচে। মানির মা বলিলেন, বিপিন, টাকা কড়ি কিছু এনেছ নাকি? আগে হ্যাঁ মাসিমা, মেসমশাই তো এলেন না রানাঘাট থেকে। আমি কাল খুব ভোরে চলে যাব ধোপাখালির কাছারি। টাকা আপনি নিয়ে রাখুন, খেয়ে উঠে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। কাল সকালেই কাছারি যাবে কেন? কর্তার সঙ্গে দেখা করে যাবে না? তিনি বলেই গিয়েছিলেন আজ যদি না আসেন কাল নিশ্চয়ই আসবেন সকাল 8টার মধ্যে। আমার থাকা হবে না মাসিমা, কাজ আছে। কাল জামাই আসবেন মানিকে নিতে,
এদিকে দেখো বাবা, মেয়ের কি হয়েছে সন্ধ্যের পর থেকে ওপরে শুয়ে আছে, খায়নি দায়নি। ওর আবার কী যে হলো, এদিকে কর্তাও নেই বাড়ি, আর তুমিও চলে যাচ্ছ, আমি আতান্তরে পড়ে যাব তাহলে। বিপিন ভাতের গ্রাস হাতে তুলিয়াছিল, মুখে না দিয়াই সেই অবস্থাতেই মানির মায়ের মুখের দিকে চাহিয়া কথাটা শুনিতেছিল। কথা শেষ হইতে বলিল, কি হয়েছে মানির? কি হয়েছে কি জানি বাবা, 2বার উপরে গেলাম, বালিশে মুখ গুজে পড়ে আছে, উঠলও না, বললে আমার শরীর ভালো না, রাত্রিরে খাবো না কিছু। তা বললুম একটু গরম দুধ খাবি, বললে তাও খাবো না। কি জানি বাবা, কিছুই তো বুঝলাম না। ইকালের ধাতের মেয়ে, ওদের কথা আর্ধেক থাকে পেটে আর্ধেক থাকে মুখে। কি হয়েছে না হয় বল, তাও বলবে না। বিপিন আহারাতি শেষ করিয়া বাহিরের ঘরে আসিয়া বসিল বটে, কিন্তু নিদ্রা যাইবার এতটুকুই ইচ্ছা মনে জাগিল না। মানির মনে নিশ্চয়ই সে কষ্ট দিয়াছে। মানির অসুখ বিসুখ কিছুই হয় নাই। বাহিরের ঘর হইতে গিয়ায় সে ওপরের ঘরে শুইয়া পড়িয়াছে। কেন, কি বলিয়াছিল সে মানিকে? সে চলিয়া গেলে লেবু ভালো লাগিবে না, এই কথার মধ্যে প্রেম নিবেদনের গন্ধ পাইয়া কি মানি নিজেকে অপমানিতা মনে করিয়াছে? কিন্তু এই ধরনের কথা তো সে ইতিপূর্বে আরও কয়েকবার মানিকে বলিয়াছে, তাহাতে তো মানি চটে যায় নাই। বিপিনের মন বলিল, এ আসল কারণ নয়, অন্য কোনো ব্যাপার আছে ইহার মধ্যে। আর তাছাড়া মানির অত যত্নে দেওয়া লেবু সে খাইতে চাহে নাই। রাগের মাথায় অত্যন্ত রূঢ়ভাবে মানির সঙ্গে কথা বলিয়াছিল। ছি ছি, কি অন্যায় না সে করিয়া বসিয়াছে। মানির মতো তাহার শুভাকাঙ্ক্ষী জগতে খুব বেশি আছে কি? রাত 3টে পর্যন্ত বিপিনের ঘুম হইল না। মানির সঙ্গে যদি এখনই একবার দেখা হইত। সত্যি সে বড় আঘাত দিয়াছে মানির মনে। মানির নিকট ক্ষমা না চাহিয়া সে ধোপাখালিতে যাইতে পারিবে না। কে জানে, হয়তোবা এই মানির সঙ্গে শেষ দেখা। এ চাকুরি কবে আছে কবে নাই। আজ সে অনাদিবাবুর নায়ে, কালই সে অন্যত্র চলিয়া যাইতে পারে। মানি হয়তো কতদিন এখন আর আসিবে না। অনুতাপের কাঁটা চিরদিনই ফুটিয়া থাকিবে বিপিনের মনে। সকাল হইলে যে কোনো ছুতায় মানের সঙ্গে দেখা করিতেই হইবে, না হয় দুপুরে আহারাদি করিয়া কাছারি রওনা হইলেই চলিবে। এখন মানির মনের কষ্ট না মুছাইয়া সে এই স্থান ত্যাগ করিবে না। কিন্তু মানুষ ভাবে এক, হয় আরেক। শেষ রাত্রের দিকে বিপিনের ঘুম আসিয়াছিল। কাহাদের ডাকাডাকি হাঁকাহাঁকিতে তাহার ঘুমটা ভাঙিয়া গেল। চোখ মুছিতে মুছিতে উঠানের দিকে চাহিয়া দেখিল একখানা গরুর গাড়ি দাঁড়াইয়া আছে। গাড়োয়ান একটা হ্যারিকেন লণ্ঠন উঁচু করিয়া হাঁক ডাক করিতেছে। অনাদিবাবু ছোয়ের ভেতর হইতে নামিতেছেন। শ্যামহরি ঠাকুরও বৈঠকখানায় শয়। বিপিন তাহাকে জাগাইয়া তুলিল। অনাদিবাবু বিপিনকে দেখিয়া বলিলেন, এই যে বিপিন, তোমার কথাই ভাবছিলাম। বড্ড জরুরি কাজে রানাঘাটে যেতে হবে তোমাকে কাল সকালে। আজ রাত্রেই তোমার কাগজপত্র সব দিয়ে দিই। কাল বেলা 8টার মধ্যে উকিল বাড়ি দাখিল করে দিতে হবে। ভাবছিলাম কাকে দিয়ে পাঠাই, তুমি এই সময় এসে পড়েছ, খুব ভালো হয়েছে। বসো, আমি আসছি ভেতর থেকে। সেইখান থেকে বেরিয়েছি রাত 10টার পর। নতুন গরু, চলতেই পারে না পথে। এখন রাত তো প্রায়, কি কষ্টই না গিয়েছে সারা রাত। বাড়ির ভেতর হইতে তখনই ফিরিয়া অনাদিবাবু বিপিনকে কাগজপত্র বুঝাইয়া দিলেন। বলিলেন, আমি গিয়ে শুয়ে পড়ি, তুমিও শও। এখনও 1-2 রাত আছে, ভোরে উঠে চলে যেও। যদি উকিলবাবু ছেড়ে দেন তবে কালই ওখানে খাওয়া দাওয়া করে বিকেল নাগাদ এখানে চলে এসো। কাল আবার আমার মেয়েকে নিতে জামাই আসছেন কলকাতা থেকে। পারো তো কিছু মিষ্টি এনো সাধুচরণ ময়রার দোকান থেকে। এই নাও, 1 টাকা নিয়ে যাও। খুব ভোরে উঠিয়া বিপিন রানাঘাট রওনা হইল। যাইবার সময় সারা পথ দেখিল। খুব ভোরে উঠিয়া চাষারা জমি নিড়াইতেছে। এইবার বৈশাখের প্রথমে বৃষ্টি হইয়া ফসল বুনিবার সুবিধা করিয়া দিয়াছিল। এখন বৃষ্টি আদৌ নাই। জমিতে জমিতে নিড়ানি দেওয়া চলিতেছে। হয়তোবা এইবার জ্যৈষ্ঠের মাঝামাঝি বর্ষা নামিবে।
এই ভয়ে চাষিরা শীঘ্র শীঘ্র ছাটার কাজ শেষ করিতে চায়। সারা পথ দুই ধারে মাঠে ধান পাটের ক্ষেতে চাষারা জমি নিড়াইতেছে। ভোরের অতি সুন্দর মিষ্টি বাতাস। মাঠে ও পথের ধারে ছোট বড় গাছে সোঁদালি ফুলের ঝাড় ঝুলিতেছে, বিশেষ করিয়া কান সোনার মাঠে। রেলের ফটক পার হইয়া আবার তত নাই। ফাঁকা মাঠের মধ্যে চারিধারে শুধুই সোঁদালি ফুলের গাছ। কলাধরপুরের বিশ্বাসদের বাড়ির চণ্ডীমণ্ডপে বিপিন একবার তামাক খাইবার জন্য বসিল। প্রতিবার রানাঘাট হইতে যাতায়াতের পথে এইটা তাহার বিশ্রামের স্থান। বিশ্বাসদের বাড়ির সকলেই বিপিনকে চেনে। বিশ্বাসদের বড় কর্তা রমা বিশ্বাস চণ্ডীমণ্ডপের সামনে পাটের দড়ি পাকাইতে ব্যস্ত ছিলেন। বিপিনকে দেখিয়া বলিলেন, এই যে আসুন চাটুজ্জে মশায়, প্রণাম হই। আজ যে বড্ড সকালে রানাঘাটে চলেছেন, মোকদ্দমা আছে নাকি? উঠে বসুন ভালো হয়ে, একটু চা করে দিক। না না, চায়ের দরকার নেই, একটু তামাক খাই বরং। আরে তামাক তো খাবেনি, চা একটু খান। অত সকালে তো আর চা খেয়ে বেরোননি। এখন 7টা বাজে, আমিও তো চা খাবো। বসুন, 4 ক্রোশ রাস্তা হেঁটেছেন, এর মধ্যে কষ্ট কি আর কম হয়েছে? একটু জিরোন। মানির সঙ্গে ফিরিয়া আজ দেখা হইবে কি? আর দেখা হওয়া সম্ভবও নয়। দেখা হইলেও কথাবার্তা তেমনভাবে হইবে না। জামাইবাবু আসিবেন, কর্তা বাড়ি রহিয়াছেন। তবুও একবার চেষ্টা করিয়া দেখিতে হইবে। বিশ্বাস মহাশয় চা ও মুড়ি আনিয়া দিলেন। বিপিন খাইতে খাইতে বলিল, এইবার পাট কয় বিঘে বুনলেন বিশ্বাস মশাই? তা ধরুন প্রায় 12-14 বিঘে হবে। বুনলে কি হবে, খরচা পোষায় না। 10 টাকা করে 2টো কিষান, তা বাদে জন্মজুত তো আছেই। পাটের দর তো আর উঠল না। ওই দেখুন না, 36 সালের পাটের দর ভালো পেয়ে উত্তরের পোতায় বড় ঘরখানা তুলতে গিয়েছিলাম। আর্ধেক গাঁথুনি হয়ে পড়ে আছে, আর দর পেলাম না, তা আর কি হবে? আপনার বড় ছেলে কোথায়? সে ওই বীজপুরের কারখানায় 30 টাকা মাইনে ঢুকেছে, রং মিস্ত্রি। আমি বলি, ও কেন, বাড়িতে এসে ফলাও করে চাষবাসে লাগা, মেশে খায়, একটু দুধ ঘি পেটে যায় না, শরীর মাটি। ওই মাসে বাড়ি এসেছিল, আমার স্ত্রী 1 বোতল ঘরের গাওয়া ঘি সঙ্গে পাঠিয়ে দিলে আবার। ওই খাটুনি দুধ ঘি না খেলে শরীর থাকে? উঠলেন, ফিরবার পথে পায়ের ধুলো দিয়ে যাবেন, না হয় এখানেই ফিরবার সময় 2টো সপাকে আহার করে যাবেন। না না, আমি সেখানেই খাবো। উকিলের কাজ মিটতে বেলা 11টা বাজবে। তারপর হয়তো একবার কোর্টেও যেতে হবে, স্ট্যাম্প ভেন্ডারের কাছে। ফিরতে তো 3টার কম হবে না। আচ্ছা, আসি। আগে আসুন, প্রণাম হই। রানাঘাট কোর্টে বিপিনের স্বগ্রামের নিবারণ মুখুজ্জের সঙ্গে দেখা। নিবারণ মুখুজ্জে বিপিনকে দূর হইতে দেখিয়া কাছে আসিলেন। বিপিন প্রথমে তাহাকে দেখিতে পায় নাই। কে বিপিন? কোর্টের কাজে এসেছিলে বুঝি? আগে হ্যাঁ কাকা, আপনি? আমিও এসেছিলাম একবার একটা কাগজের নকল নিতে। আমার আবার একটু ব্রহ্মোত্তর জমি নদিয়ার এলাকায় পড়ে কি না, সেজন্য রানাঘাট ছুটোছুটি করতে হলো। তা হ্যাঁ, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে বাবা। দেখা হলো ভালোই হলো, একটু আড়ালের দিকে চলো যাই, গোপনীয় কথা। বিপিন একটু কৌতূহলী হইয়া নিবারণ মুখুজ্জের সহিত লোকজন হইতে একটু দূরে গেল। বাবা, কথাটা খুব গুরুতর। তোমার বাড়ির সম্বন্ধেই কথা। তুমি থাকো 12 মাস বিদেশে, তা নিশ্চয় তোমার কানে এখনো কথাটা ওঠেনি। বড় গুরুতর কথা, আর বড় দুঃখের কথা। বিপিন আশঙ্কায় উদ্বেগে কাঠ হইয়া গেল। বাড়ির সম্বন্ধে কি গুরুতর আর কি বা দুঃখের কথা? প্রথমেই তাহার মুখ দিয়া আপনা আপনি বাহির হইয়া গেল, কাকাবাবু বেঁচে আছে তো? তাহার বুকের মধ্যে কেমন ধড়াস ধড়াস করিতেছে। জজের মুখে ফাঁসির হুকুম শুনিবার ভঙ্গিতে সে আকুল ও শঙ্কিত দৃষ্টিতে নিবারণ মুখুজ্জের মুখের দিকে চাহিয়া রহিল। নিবারণ মুখুজ্জে বলিলেন, না না, সেসব কিছু নয়, ব্যাপারটা একটু অন্য রকম, সে বলেই ফেলি।
এই গিয়ে তোমার বোনকে নিয়ে গায়ে বড্ড কথা উঠেছে। মানে ওই পাড়ায় পটলের সঙ্গে সর্বদাই মেলামেশা করে আসছে তো অনেক দিন। তা সম্প্রতি একদিন নাকি সন্ধেবেলায় তোমাদের বাড়ির পেছনে বাগানে কাঁঠালতলায় দুইজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। তা যে দেখেছিল সেই বলেছে। এই নিয়ে বাবা গায়ে খুব কথা চলছে। এই সময় তোমার একবার যাওয়া খুব দরকার বলে মনে করি। বিপিন শুনিয়া অবাক হইয়া গেল। তাহার বোন অসঙ্গত কিছু করিতে পারে ইহা তাহার মাথায় আসে না। তাহাকে বিপিন নিতান্তই ছেলে মানুষ বলিয়া জানে। আচ্ছা, যদি পটলের সঙ্গে কথাই বলিয়া থাকে তাহাতে দোষ বা কি আছে? পরক্ষণেই তাহার মনে হইল বাড়ি যাওয়াটা খুব দরকার বটে। পলাশপুরে এমন কোনো জরুরি দরকার নাই যে আজ না ফিরিলে চলিবে না, বরং একবার বাড়ি ঘুরিয়া আসা যাক। বৈকালের দিকে বিপিন গ্রামে পৌঁছিল। বাড়ি ঢুকিতেই প্রথমে মনোরমার সঙ্গে দেখা। স্বামীকে হঠাৎ এইভাবে আসিতে দেখিয়া সে যেন একটু অবাক হইয়া গেল। বলিল, কখন এলে? কোন গাড়িতে? চিঠি দাওনি তো? ভালো আছো তো? বিপিন পুঁটলিটা স্ত্রীর হাতে দিয়া বলিল, এটা ধরো, মার জন্য বাতাসা আছে, ভেঙে না যায় দেখো। আর নেবেন জুস আছে, ছেলেপিল্লেদের ডেকে দাও। তোমরা কেমন আছো? বলাই কোথায়? বলাই গিয়েছে মাছ ধরতে। কেমন আছে সে? মনোরমা চুপ করিয়া রহিল। কেমন আছে বলাই? ভালো না। আমার কথা কেউ তো শোনে না, যা পাচ্ছে তাই খাচ্ছে। রোজ নদীর ধারে মাছ ধরতে গিয়ে জলের হাওয়ায় বসে থেকে জ্বর হয় রোজ রাত্রিরে। তার উপর খায় দায়, ওষুধ বেষুধ কিছু নাই। মুখ হাত পা কেমন আছে? বেজায় ফোলা, এলেই দেখে বুঝতে পারবে। আর একটা কথা শুনেছ? হ্যাঁ, নিবারণ কাকার মুখে শুনলাম রানাঘাটে। তা কি ব্যাপার বলো তো? যা শুনেছ সব সত্যি। আমার কথা ঠাকুরজি এক্কেবারে শোনে না। কতদিন বারণ করেছি, মাকেও বলে দিয়েছি, মা শুনেও শোনেন না। এখন গায়ে ঢিঢি পড়ে গিয়েছে। এখন আমার কথা হয়তো তোমাদের ভালো লাগলেও লাগতে পারে, দাসীবান্দির মতো এই বাড়িতে আছি বই তো নয়। বিপিন বিরক্ত হইয়া বলিল, আহ, যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও না আগে। তুমি নিজের চোখে কিছু দেখেছ? কতদিন? তোমাকে বললেই তো তুমি রেগে যাবে, তাই কিছু বলিনি। মাকে বলে কি হবে? বলা না বলা দুই সমান। আচ্ছা থাক, বিনাকে একবার ডেকে দাও, আমি তাকে দুই একটা কথা বলি। তুমি এই ঘর থেকে যাও। কিন্তু মনোরমা ঘর হইতে চলিয়া গেলেও বিনার আসিতে বিলম্ব হইতে লাগিল। এ ব্যাপার লইয়া সে কি বলিবে? বিনা তাহার ছোট বোন, কখনো তাহাকে সে রূঢ় কথা জীবনে বলে নাই। বিশেষ করিয়া বিনা বিধবা হইবার পরে বিপিন সাধ্যমতোই চেষ্টা করে ছেলে মানুষ বিনাকে কি করিয়া একটুখানি সুখী করা যায়। বিপিন ভাবিতে লাগিল, বিনার দোষ কি? অল্প বয়সে বিধবা, ওর মনের কোন সাধি বা পুড়েছে? পটলকে হয়তো ওর চোখে ভালো লেগেছে। সম্পূর্ণই সম্ভব। ছেলেবেলা থেকেই পটলের সঙ্গে ওর খুব ভাব ছিল। আর কেউ জানুক না জানুক, আমি তা জানি। যদি পটলের সঙ্গে দুটো কথা কই ওর তৃপ্তি হয়, তা আমি বারণ করি বা কীভাবে? তবে বিনা ছেলে মানুষ, সংসারের কী বা জানে? কত বিপদ আছে কত দিকে, সে কি আর তার খবর রাখে? না না, এ আমার কাজ নয়, মনোরমাকে দিয়ে বলাতে হবে। হঠাৎ তাহার মনে আসিল মানির কথা। সেও তো এইরকম ছেলেবেলার বন্ধুত্ব। মানি বিবাহিতা, তার স্বামী শিক্ষিত মার্জিত ভদ্র যুবক। তবে মানি কেন তাহার সহিত কথা বলিতে আসে? কেন তাহাকে দেখিবার জন্য মানির এত আগ্রহ? এইসব কথার কোনো মীমাংসা নাই, মীমাংসা হয়ও না। এই যে সে আজ বাড়ি আসিয়াছে, সারা পথ সারা ট্রেনে কাহার কথা সে ভাবিয়াছে? নিজের মনকে চোখ ঠাড়া চলে না। ছেলে মানুষ বিনাকে সে কি দোষ দিবে? তাহার বাবা কি করিয়াছিলেন? সে যাক ওই সব কথা।
মনোরমাকে দিয়া বিনাকে বলাইতে হইবে। গ্রামে কোনো কুৎসা রটে বিনার নামে তাহা কখনোই হইতে দেয়া চলিবে না। আবশ্যক হইলে বিনাকে এইখান হইতে সরাইয়া ধোপাখালির কাছারিতে নিজের কাছে কিছুদিন না হয় রাখিবে। এই সময় বিনা ঘরে ঢুকিয়া বলিল, ডাকছিলে দাদা? বিপিন চোখ তুলিয়া বিনার দিকে চাহিল। অনেকদিন ভালো করিয়া সে বিনাকে দেখে নাই। বিনার মুখশ্রী আজকাল এত সুন্দর হইয়া উঠিয়াছে। কি সুন্দর দেখিতে হইয়াছে বিনা। চোখ দুটি যেমন ডাগর তেমনি স্নিগ্ধ, মুখখানি এখনো ছেলে মানুষের মতো। এ চোখে ওই মুখে কোনো পাপ থাকিতে পারে? বিপিন বলিল, বলাই কোথায়? ছোড়দা মাছ ধরতে গিয়েছে। তোর শরীর ভালো আছে তো? হ্যাঁ। তুমি হঠাৎ চলে এলে যে? এমনি, রানাঘাটে এসেছিলাম কাজে, ভাবলুম একবার বাড়ি ঘুরে যায়। তা হ্যাঁ রে, মা কোথায়? মা বড়ির ডাল ধুতে গিয়েছেন পুকুর ঘাটে। ডেকে আনবো? থাক, এখন ডাকার দরকার নেই। তোর সঙ্গে একটা কথা ছিল। কি, বলো না। তুই পটলের সঙ্গে বেশি মেলামেশা করিস নে। গায়ে ওতে 5 রকম কথা উঠছে। আমরা গরিব লোক, আমাদের পক্ষে সেটা ভালো নয়। বিপিন কথাটা মরিয়া হইয়াই বলিয়া ফেলিল। সঙ্গে সঙ্গে ইহাও লক্ষ্য না করিয়া পারিল না, পটলের কথা বলিতেই বিনার চোখে মুখের ভাব যেন কেমন হইয়া গেল, যে ভাব সে বিনার মুখে চোখে কখনো দেখে নাই। মনোরমার কথা তা হইলে মিথ্যা নয়? নিবারণ মুখুজ্জেও বাজে কথা বলেন নাই। পূর্বে হইলে হয়তো বিপিন বিনার এই পরিবর্তন লক্ষ্য করিত না, কিন্তু গত কয়েক মাসের ব্যক্তিগত অভিজ্ঞতার ফলে বিপিন এই সব লক্ষণ বুঝিতে পারে। বিনা কিন্তু অতি অল্প সময়ের মধ্যেই নিজেকে যেন সামলাইয়া লইয়া সহজভাবেই বলিল, যা বলো দাদা, পটলদা আসে কথাবার্তা বলে, তাই বলি, না হয় আর বলবো না। বিপিন বুঝিল ইহা মিথ্যা আশ্বাস। বিনা ছলনা করিতেছে। পটলের সঙ্গে তাহার কিছুই নাই, ইহা সে দেখাইতে চায়। আর একটা খারাপ লক্ষণ, ছেলে মানুষ বিনা ভাবিয়াছে ইহাতে তাহার দাদার চোখে ধুলা দেওয়া যাইবে। যাইতো যদি মানির সঙ্গে পলাশপুরের বাড়িতে তাহার দেখা না হইত। ইহা ঠিকই যে বিনা মিথ্যা কথা বলিতেছে। পটলের সঙ্গে কথাবার্তা সে বন্ধ করিবে না, লুকাইয়া দেখা করিবার চেষ্টা করিবে। বিপিন বুঝিল সে বিনা আর নাই। তাহার ছোট বোন সরলা ছেলে মানুষ বিনা এ নয়। এ প্রেম মুগ্ধা তরুণী নারী, প্রেমিকের সহিত মিশিবার সুবিধা খুঁজিতে সব রকম ছলনা অবলম্বন করিবে। সহদরা বটে, কিন্তু বিনাকে আর বিশ্বাস নাই। বিনা দূরে সরিয়া গিয়াছে। বিপিন তবুও হাল ছাড়িল না। বিনাকে কাছে বসাইয়া তাহাদের বংশের পূর্ব গৌরব সবিস্তারে বর্ণনা করিল। গ্রাম্য কুস্তার যে ভয়ানক জিনিস, তাহাতে একটি গৃহস্থের ভবিষ্যৎ কিভাবে নষ্ট হইয়া যাইতে পারে, দু একটা কাল্পনিক দৃষ্টান্ত দিয়া তাহা বুঝাইবার চেষ্টা করিল। বিনা খানিক্ষণ মন দিয়া শুনিল, কিন্তু ক্রমশই সে যেন অধীর হইয়া পড়িতেছে। দু একবার উঠিবার চেষ্টা করিয়াও সে সাহস পাইতেছে না। দাদার সম্মুখ হইতে চলিয়া যাইতে পারিলে যেন সে বাঁচে, এইরূপ ভাব তাহার চোখে মুখে ফুটিয়া উঠিয়াছে। এই সময় বলাই আসিয়া পড়াতে বিপিনের বক্তৃতা আপনা আপনি বন্ধ হইয়া গেল। বলাই ঘরে ঢুকিয়া বলিল, দাদা কখন এলে? মাছ ধরে এনেছি, দেখবে এসো। মস্ত একটা শোল মাছ আর 2টো ছোট ছোট বান। বিপিন বলাইয়ের চেহারা দেখিয়া চমকিয়া উঠিল। মুখ আরও ফুলিয়াছে, শরীরে রক্ত নাই, পায়ের পাতা বেরি বেরি রোগীর মতো দেখিতে, চোখের কোণ সাদা। অথচ এই চেহারা লইয়া বলাই দিব্যি মনের আনন্দে মাছ ধরিয়া বেড়াইতেছে, খাওয়া দাওয়া করিতেছে। ভগবান, এ কি করিলেন? চারিদিক হইতে তাহার জীবনে বিপদ ঘনাইয়া আসিতেছে তাহা বুঝিতে বাকি নাই। বলাই আর বাঁচিবে না। নেপথাইটিসের রোগীর শেষ অবস্থা তাহার চেহারায় পরিস্ফুট, অথচ সে সম্পূর্ণ নিশ্চিন্তে আছে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে। বিপিন বলাইকে কিছুই বলিল না। বলিয়া কোনো ফল নাই, যেমন বিনাকে বলিয়া কোনো ফল নাই।
কেহই তাহার কথা শুনিবে না। সে চাকুরি করিতে বাহির হইলেও উহারা যাহা খুশি তাহাই করিবে। এই জগতে কেহ কাহারও কথা শোনে না। সবাই স্বার্থপর। যাহার যাহা ভালো লাগে সে তাহাই করে। অন্য কারোর মুখের দিকে চাহিবার অবসর তখন তাহাদের বড় একটা থাকে না। সে নিজে সারা জীবন তাহাই করিয়া আসিয়াছে, এখনো করিতেছে। অপরকে দোষ দিয়া লাভ কি? দুপুরের পর সে নিজের ঘরে বিশ্রাম করিতেছে। মনোরমা ঘরে ঢুকিয়া বলিল, ঘুমোলে নাকি? না, ঘুমোইনি, বসো। মনোরমা বিছানার এক কোণে বিপিনের মাথার কাছে বসিল। একটু ইতস্তত করিয়া বলিল, বিনাকে কিছু বললে নাকি? বলেছি। কি বললে ও? বললে পটলের সঙ্গে আর কথা বলবে না। একটা কথা বলি, শোনো, এরকম করলে হবে না কিছু। বিনা ঠাকুরজি যাই বলুক, পটলের সঙ্গে দেখা না করে পারবে না। তুমি বাড়ি থেকে বেরোতে যা দেরি। তার চেয়ে এক কাজ করো না, পটলকে একবার বলে যাও না কথাটা। ওকে ভয় দেখাও, বাড়ি আসতে বারণ করে দাও, তাতে কাজ হবে। বুঝলে আমার কথা? বিপিন মনে মনে মনোরমার বুদ্ধির প্রশংসা না করিয়া পারিল না। মেয়ে মানুষের মন সে অনেক বেশি বোঝে তাহার নিজের চেয়ে। মনোরমা আবার বলিল, না হয় পাড়ার 5 জনকে ডেকে তাদের সামনে পটলকে 2 কথা বলো। এই বাড়ি আসতে মানা করে দাও। তাতে 2 কাজই হবে। গায়ের লোক জানুক তুমি বাড়ি এসে 2 জনকে শাসন করে দিয়েছ। পটলেরও একটা ভয় আর লজ্জা হবে। সে হঠাৎ হঠাৎ আর এই বাড়িতে আসতে পারবে না। কিন্তু তাতে একটা বিপদ আছে। গায়ের লোকের কথা আমি বা অনর্থক গায়ে মেখে নিতে যাই কেন? তাতে উল্টো উৎপত্তি হবে না? কিছুই উল্টো উৎপত্তি হবে না। আচ্ছা বেশ, ভয় দেখিয়ে না হয় মিষ্টি কথায় বুঝিয়ে বলো। যখন এইরকম একটা কথা উঠেছে তখন ভাই আমাদের বাড়ি আর তোমার যাওয়া আসাটা ভালো দেখায় না, এইভাবে বলো। তবে তাই করি। এদিকে আরেকটা কথা বলি, শোনো। বলাইয়ের অবস্থা ভালো নয়, আজ দেখে বুঝলাম। ও আর বেশি দিন নয়। বলো কি গো? অমন বলতে নেই। আর বলতে নেই মনোরমা, সামনে আমার অনেক বিপদ আসছে, আমি বুঝতে পেরেছি। এই বিনার ব্যাপার, বলাইয়ের চেহারা, এসব দেখেই তোমারই বা কী মনে হয়? আমার এখন পলাশপুরে যাওয়া হয় না। সে রাত্রেই বিপিনের আশঙ্কা বাস্তবে পরিণত হইল। শেষ রাত্রি হইতে বলাই হঠাৎ যন্ত্রণায় অস্থির হইয়া পড়িল। মাঝে মাঝে চিৎকার করে, মাঝে মাঝে ছুটিয়া বাহির হইতে যায়। প্রতিবেশীরা অনেকে দেখিতে আসিলেন, নানা রকম টোটকা ওষুধের ব্যবস্থাও করিলেন। কিছুতেই কিছু হইল না। যত বেলা বাড়িতে লাগিল, বলাইয়ের মুখের বুলি হইল, জ্বলে গেল, জ্বলে গেল। যন্ত্রণায় বলাই যেন পাগলের মতো হইয়া উঠিল। মুখে যাহা আসে বকে, হাত পা ছড়ে আর কেবলই ছুটিয়া বাহির হইতে যায়। 3 দিন 3 রাত্রি একইভাবে কাটিল। কত রকম তেল পড়া, জল পড়া, ঝাড়ফুঁক, যে যাহাই বলে তাহাই করা হইল। কিছুতেই কিছু হইল না। চতুর্থ দিন সকাল 8টার সময় হইতেই বলাইয়ের অবস্থা ক্রমশ খারাপ হইয়া আসিতে লাগিল। বিপিন স্ত্রীকে ডাকিয়া বলিল, কি করছো? মনোরমার চক্ষু রাত জাগিয়া লাল, চোখের নিচে কালি পড়িয়াছে। বৃদ্ধা শাশুড়ি রাত জাগিতে পারেন না। বিপিনও আয়েসি লোক। রাত 1টা পর্যন্ত কায় ক্লেশে জাগিয়া থাকে, তারপর গিয়া শুইয়া পড়ে। মনোরমা সারা রাত জাগিয়া থাকে রোগীর পাশে, আর থাকে বিনা। মনোরমা বলিল, গোয়ালে আর 4 দিন ঝাঁট পড়েনি, গোয়ালটা একটু ঝাঁট দিচ্ছি। বিপিন বলিল, গোয়ালের ঝাঁট থাকুক, সকাল সকাল নিয়ে এসে 2টো যা হোক রেঁধে ছেলেপিলেদের খাইয়ে দাও। বিনাকে আর মাকেও খাইয়ে দাও। বলাইয়ের অবস্থা দেখে বুঝতে পারছো না? মনোরমা স্বামীর মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিল, কেন গো, ঠাকুরপোর অবস্থা খারাপ? তা দেখে বুঝতে পারছো না? আজই হয়তো হয়ে যাবে, আর দেরি নেই, শিগগির করে ঘাটে যাও। মনোরমা নিঃশব্দে কাঁদিতে লাগিল। বিপিন বলিল, কেঁদে আর কি হবে, এখন যা করবার আছে করে ফেলো। মায়ের সামনে কেঁদো না, ঘাটে যাও।
মনোরমার একটা অভ্যাস, সংসারের মধ্যে যে যে আছে তাহাদের সকলকেই সে ভালোবাসে, স্নেহ করে। মা, বীণা, ঠাকুরঝি, ঠাকুরপো সকলেরই সুখ সুবিধা দেখা তাহার চিরকালের অভ্যাস। আর এই সাজানো সংসারের মধ্য হইতে বলাই ঠাকুরপো চলিয়া গেলে সংসারের কতখানি যে চলিয়া যাইবে সে চিন্তা মনোরমার পক্ষে অসহ্য। বিপিন ভাইয়ের সামনে গিয়া বসিল। বীণাকে বলিল, যা বীণা, ঘাটে যা, আমি আছি বসে, মাকে নিয়ে যা। সত্যি এতটুকু মেয়ে বীণা কয়দিন কি অক্লান্ত পরিশ্রমী না করিতেছে। সমানে রাত জাগিতেছে মা ও উহার বৌদিদির সঙ্গে, দেবীর মতো সেবা করিতেছে ভাইয়ের। অথচ কি অভাগিনী! জীবনে সে কখনো যাহা পায় নাই, অথচ যার জন্য তার বালিকা মন ভুভুক্ষু, অপরের নিকট হইতে তারই এককণা পাইবার নিমিত্ত অভাগিনীর কি ব্যর্থ আগ্রহ! বিপিন নিজেকে দিয়া বোঝে এ কি নিদারুণ বুভুক্ষা। সকলে আহারাদি শেষ করিয়া লইয়া বলায়ের কাছে বসিল। বলায়ের গত 2 দিন কোনো জ্ঞান ছিল না, যন্ত্রণায় চিৎকার করে মাঝে মাঝে, কিন্তু কোনো মানুষ চিনিতে পারে না। বিপিনের মা খুব শক্ত মেয়ে, তিনি সবই বুঝিয়াছিলেন, অথচ এ পর্যন্ত তাহার চোখে জল পড়ে নাই। বরং বীণা ও মনোরমা কাঁদিলে তিনি কালও বুঝাইয়াছেন। আজ কিন্তু দুপুরের পর হইতে তিনি অনবরত কাঁদিতেছেন। বীণা ডোবার ধারে বাসন লইয়া গিয়াছিল। ডোবার ওপারের ঘাটে রায়বউ ও নিবারণ মুখুজ্জের বড় মেয়ে নলিনী কথা বলিতেছিল। নলিনী হাত পা নাড়িয়া বলিতেছে, তা হবে না ওই রকম? বাড়িতে বিধবা মেয়ের ওই রকম অনাচার ভগবান সহ্য করেন? জল জ্যান্ত ভাইটা ধরপড় করে মরল চোখের সামনে, এখনো চন্দ্র সূর্য আছেন, অনাচার ঢুকলে সেই সংসারে কখনো মঙ্গল হয়? বীণা জলে নামিতে পারিল না, জলের ধারে কাঠের মতো দাঁড়াইয়া রহিল। উহারা বীণাকে দেখিতে পায় নাই। বীণা কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া বাসন লইয়া চলিয়া আসিল, চোখের জল সামলাইতে পারিল না ফিরিবার সময়। পটলদার সঙ্গে কথা বলা অনাচার? এছাড়া আর কি অনাচার করিয়াছে সে? ভগবান তো সব জানেন। তাহারই পাপে ছোড়দা মরিতে বসিয়াছে। এই কথা যদি সত্য হয়, সে পিতল কাঁসা হাতে শপথ করিয়া বলিতেছে আর কোনো দিন সে পটলদার মুখ দেখিবে না। ভগবান যেন ছোড়দাকে বাঁচাইয়া দেন। কিন্তু ভগবান তাহার অনুরোধ রাখিলেন না। বৈকাল 5টার সময় বলাই মারা গেল।